ভারতের সাথে বাংলাদেশের আবার বেশ খানিকটা উত্তেজনা তৈরি হয়েছে। এটা দুই দেশের ফরমাল জায়গায় তো হয়েছেই, বাংলাদেশের অভ্যন্তরে নাগরিকদের একটা অংশ এই উত্তেজনার শরিক হয়েছে এবং এটা বোধ করার কারণ আছে, তারা উত্তেজনাটাকে অনেক বেশি বাড়িয়ে তোলার চেষ্টা করছেন। এই ধরনের উত্তেজনা বৃদ্ধি কারোর জন্যই ভালো হয় না, কিন্তু সেই চেষ্টা আছে। এখন আমরা খুঁজতে চেষ্টা করব কেন এটা করছেন কেউ কেউ, বিশেষ করে যখন আগামী 25 তারিখ জনাব তারেক রহমান দেশে আসছেন, সেই সময়টাকে সামনে রেখে আর অল্প কয়েকটা দিন আছে, এই অস্থিরতা তৈরির কোনো সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার বলে মনে করি। গতকালের ঘটনা আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে গতকাল বাংলাদেশের হাই কমিশনারকে ডেকেছিল ভারত। বাংলাদেশের ভেতরেও ঘটনা ঘটেছে, সেটাই আসবো। বাংলাদেশের হাই কমিশনারকে ডাকা হয়েছে, এটা আসলে এক ধরনের প্রতিক্রিয়া। এর আগে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ ডেকেছিল। সেই হাই কমিশনার ডাকার ক্ষেত্রে কী হয়েছে সেটা নিয়ে গতকাল কথা বলেছি। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে খুব কম সময়ের মধ্যে তলব করা হয়েছে, এটা একটু মনে রাখা দরকার। খুবই কম সময়ের মধ্যে। আমি পত্রিকায় দেখলাম যে বাংলাদেশের হাই কমিশনার ভারতের হাই কমিশনারকে একদিন আগে জানিয়েছে আসার সময় দিয়ে, আর বাংলাদেশের হাই কমিশনারকে 1.5 ঘন্টার মতো সময় দিয়ে সামন করা হয়েছে। তিনি গেছেন। যাওয়ার পর মূলত তারা তাদের হাই কমিশন এবং তাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে আলাপ তুলেছেন এবং তারা বলতে চেষ্টা করেছেন যে একটা জঙ্গি বা উগ্রবাদী গ্রুপ, এই ধরনের একটা কথা বলে তারা বলেছেন তাদের হাই কমিশন ঘেরাওয়ের কথা বলেছে। কিছু চরমপন্থী গোষ্ঠী স্পেসিফিকলি এটা বলেছেন। এটা নিয়ে তাদের টেনশনের কথা জানিয়েছেন এবং নিরাপত্তা চেয়েছেন। বাংলাদেশ স্বাভাবিকভাবেই এগুলো দিয়ে এসছে। আবার এই যে তলব যখন করা হয় তখন তারা তাদের ভিসা সেন্টারটা বন্ধ করে দিয়েছিল। তাই অনেকে মনে করছিলেন যে এটা পুরোপুরি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল কি না, কিন্তু আমরা আজকের খবরে দেখলাম যে না, ভিসা সেন্টার আবার চালু হচ্ছে। এটা হলো তাদের দিকের খবর। আমি মূল জায়গা হচ্ছে বাংলাদেশের ভেতর থেকে উত্তেজনা তৈরির চেষ্টা আছে একটা গোষ্ঠীর। এটা চরমপন্থী গোষ্ঠী না কি গোষ্ঠী সেটা, সেই ডিবেটে আমরা এখন যাবো না, কিন্তু একটা গোষ্ঠীর এই চেষ্টা আছে, সেটাই মূল আলোচনা। তার আগে বাংলাদেশের প্রতিক্রিয়ার কথা যদি বলি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেটি কথা বলেছেন। তিনি কঠোর জবাব দিয়েছেন, বিশেষ করে নির্বাচন প্রশ্নে। তিনি বলছেন কারণ নসিহত করার দরকার নেই। উনি খুবই সঠিক। বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন কথা হচ্ছে, কিন্তু আমি খুঁজে দেখলাম 5 জানুয়ারি ভারত বাংলাদেশ নিয়ে ব্রিফ করেছিল 2024 সালে, নির্বাচনের দুদিন আগে। তখনও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই ধরনের আলাপই করেছেন। যাই হোক, পররাষ্ট্র উপদেষ্টা সঠিকভাবে তার জবাব দিয়েছেন। কারণ বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে যে কয়েকটা কথা বলেছিল, যে শেখ হাসিনা যেন ওখানে বসে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা না করেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল কনভিক্টেড আসামি, তাদেরকে ফেরত দেওয়া হোক, এবং আমাদের ওসমান হাদিকে গুলি করেছেন যেসব সন্ত্রাসী, তারা যদি ভারতে চলে যায় তাদেরকে যেন ফেরত দেওয়া হয়। খুবই যৌক্তিক দাবি, কিন্তু ভারত অত্যন্ত স্ট্রংলি রিয়্যাক্ট করেছিলেন। দ্যাট ওয়াজ টু মাচ। সো এটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা চলছে। এটাও মানে আমি মনে করি অবনতি। একটা সময় কিছুটা উন্নতির দিকে গিয়েছিল, সেই পরিস্থিতিটা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। এটা কাম্য না। দুই দেশই একটা ওয়ার্কিং রিলেশনে আস্তে আস্তে ঢোকা দরকার বলে মনে করি। কিন্তু যে কথাটা বলছিলাম, এই অবনতির পেছনে দেশের ভেতরে কিছু মানুষের অবদান আছে। তারা পরিকল্পিতভাবে একটা অস্থিরতা সৃষ্টি চাইছেন বলে ধারণা করা যেতে পারে, এবং এটা করার মাধ্যমে অনেক ক্ষেত্রে আমরা বলবো তারা ভারতেরও পারপাস সার্ভ করছেন। অনেক সময় খুবই ভারত বিরোধিতা দেখতে মনে হয়, কিন্তু সেটা ভারতের পারপাস সার্ভ করার মতোও হতে পারে। আমি একটু আসি। যারা হযরত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে আমরা কথা বলেছি, যিনি 7 সিস্টার্স ভেঙে দিতে চান, কিন্তু কথাটা রয়েই গেল। গতকাল জুলাই ঐক্য বা এরকম নামে, মানে জুলাই মঞ্চ, জুলাই জুড়ে দিলেই একসময় আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ জুড়ে দিত, ঠিক একই প্রবণতা আমরা দেখছি। এটা জুড়ে দিয়েই যে কোনো কিছু করার লাইসেন্স পাওয়া যাবে বলে মনে করছে কেউ কেউ। আমি দুঃখিত, কারো খারাপ লাগলেও কথাগুলো বলে ফেলা দরকার। এখন একই রকম ধান্দাবাজি শুরু হচ্ছে, এটা খেয়াল রাখবো। যাই হোক, ওই সংগঠনটা ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের আহ্বান জানিয়েছিল। প্রথম কথাটা হচ্ছে, ভারতীয় হাইকমিশন বা কোনো হাইকমিশন ঘেরাওয়ের আহ্বান কি খুব খারাপ কিছু? আমাদের মনে রাখতে হবে, এই ধরনের কাজ আগেও হয়েছে, কখনো কখনো হয়। এটা খুব গর্হিত কিছু না, কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতিতে এই ধরনের একটা কর্মসূচি সঠিক ছিল বলে আমি মনে করি না। যাই হোক, সেটা টাকা হলো, পুলিশ থামিয়ে দিল বাড্ডা এলাকাতে। সেখানে বক্তব্য দেখলাম অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য। আমাদের পরিচিত অনেক মানুষ বক্তব্য দিয়েছেন। আবারও সেই 7 সিস্টার্স আলাদা করে দিতে হবে, এবং খুবই কদর্য কুৎসিত ভাষায়। এই কুৎসিত ভাষার ব্যবহার নিয়ে আবার অনেকে যুক্তি দিতে চান, সেই তর্কেও ঢুকছি না। আমি এটা ডিনাউন্স করি, এই ধরনের ভাষা। এমনকি এবার গেলাম না, পরের বার দূতাবাসে ঢুকে যাব, এই ধরনের বক্তব্য মন্তব্য এসেছে তাদের বক্তব্য থেকে, তাদের কথা থেকে। ফলে যে কথাটা বলতে চাইছিলাম, ভারতের সাথে একটা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা আছে, এবং সেটা নিয়ে ভেতরে খানিকটা হলেও যেন গোলযোগ লেগে যায়। খেয়াল করতে হবে, ভারত বাংলাদেশে অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু। ভারত নিয়ে যারা কথা বলতে চান, যারা কথা বলেন, ভারতের বিরুদ্ধে বলেন,
তাদেরকে জনগণ খুব পজিটিভলি দেখেন। এখন এই ধরনের অ্যানার্কি তৈরির যদি চেষ্টা হয় এবং সেটা থামানোর জন্য যদি পুলিশকে বল প্রয়োগ করতে হয় এবং সেটা যদি কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি করে, তাহলে কিন্তু সেটা নিয়ে বিরাট রাজনীতি হওয়ার সুযোগ আছে এবং একটা অস্থিরতা তৈরির সুযোগ আছে, নিশ্চিতভাবেই আছে। ফলে আমরা এই প্রবণতাকে আমরা ওভাবেই পড়তে চাই, এভাবেই পড়তে চাই। ভারতের বিরুদ্ধে আমাদের যৌক্তিক ক্ষোভ, রাগ আছে, অনেক ক্ষেত্রে ঘৃণাও আছে, কিন্তু আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাবো সেটা আমাদের মাথায় রাখা দরকার। অত্যন্ত উগ্রভাবে মিলিট্যান্ট ওয়েতে ভারতের বিরুদ্ধচারণ করে ভারতের বিশেষ করে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সেটাকে নস্যাৎ করব, সেটা ধ্বংস করব, সেই কথা বলা কোনোভাবেই উচিত না। আমি আগেও বলেছি ভারতের এই প্রবণতা আছে। ভারতের অনেকেই বাংলাদেশের ওই চিকেন স্ন্যাক, ওই ফেনীর ওদিকে আলাদা করে দেবো, বাংলাদেশের মাথার অংশটা কেটে ফেলবো যাতে তাদের চিকেন স্ন্যাক চড়া হয়ে যায়, অখণ্ড ভারতের কথা বলছে, নানান কিছু বলছে, আমাদেরও টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে তাদের অনেকেই কথা বলছেন। কিন্তু আমি মনে করি যে এটা পাল্টা এটা বলে আসলে আমরা কিছু অর্জন করব না। আমাদের এটা মনে রাখতে হবে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটপ্রিন্ট আছে গ্লোবালি। আমাদের এটাও মনে রাখতে হবে ভারত যখন তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হয়, গুরুত্বপূর্ণ লোকজন দেন, তখন এটা নিয়ে তার জায়গা থেকে আন্তর্জাতিক সমাজের মনোযোগ আকর্ষণ করা খুব সহজ হয়ে যায়। সে তাদেরকে দেখাতে পারে যে দেখো বাংলাদেশে যে চরমপন্থীরা ক্ষমতা নিয়েছে বলেছিলাম সেটা দেখো কী পর্যায়ে গেছে, সেটা কী পর্যায়ে গেছে, এমনকি সে আমার দেশ ভেঙে ফেলতে চায়। এটা আন্তর্জাতিক দিকে আমি প্রায় বলতাম যে বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান হয়েছে, চরমপন্থার উত্থান হয়েছে, এটা ভারতের ডোমেস্টিক পলিটিক্সের জন্য খুব জরুরি। এই আর কিছুদিন পরেই ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন, আমাদের এই অঞ্চলে যত নির্বাচন আছে বা ভারতের অভ্যন্তরে বাংলাদেশে একটা ইসলামী উগ্রবাদী গোষ্ঠী ক্ষমতা দখল করেছে, এটা তার ডোমেস্টিক হিন্দুত্ববাদী পলিটিক্সকে অত্যন্ত স্ট্রেংথেন করে, এটাতে কোনো রকম কোনো সন্দেহ নেই। সেই চেষ্টা সে করছে। ফলে এই ভারত বিরোধী যে মারাত্মক রকম জজবা দেখানোই হচ্ছে আসলে এটা ভারতের বিরুদ্ধে। আমি আবারও বলছি, যৌক্তিক আলোচনা সমালোচনা করবো, আমরা অবশ্যই করবো এবং সেটার জন্য আমাদের নাগরিকদের এক থাকতে হবে, চাপ প্রয়োগ করতে হবে। কিন্তু এই রকম অ্যাগ্রেসিভ কিছু করে আসলে ভারতের পারপাস সার্ভ করা হয়। ভারত বিরোধিতার নামে ভারতের দালালি হচ্ছে কিনা আমি এটাও একটু ভেবে দেখতে বলবো, কারণ কোনো কিছুর বেনিফিট শেষ পর্যন্ত যাকে দেয়া হচ্ছে সেটাকে আমরা খুবই আনক্রিটিক্যাল ওয়েতে রাখতে চাই না। এটাকে এত সহজভাবে দেখার কোনো স্কোপ আসলে নেই। একদম সিরিয়াসলি আমাদের এটা মনে রাখতে হবে। আমরা মনে রাখবো এই টার্মোয়েলের সময় আমাদের কথা ছিল আমরা যতটা সম্ভব আমাদের এই টার্মোয়েলকে অ্যাভয়েড করব। নির্বাচনটা এগিয়ে আসছে, সেই সময় আমরা এই ধরনের কাজ করছি। আমরা মনে রাখবো আর কয়েকটা দিন পরে জনাব তারেক রহমানের দেশে আসার কথা। তারেক রহমান দেশে আসলে অনেকের স্বার্থে সমস্যা হবে। আমরা বুঝতে পারি নির্বাচন বানচাল, নির্বাচন পিছিয়ে দেওয়া বা নির্বাচন করলে ডিজাস্টার হবে, এরকম সম্ভাবনা থাকা মানুষ চাইবে নির্বাচনে কোনো সমস্যা হোক। কে না জানে জনাব তারেক রহমান যখন দেশে আসবেন তখন যাবতীয় আলোচনা তাকে কেন্দ্র করেই ঘটতে থাকবে, সব ফোকাস তার উপরে চলে যাবে। এই যে নানা দিকে নানা মানুষ বেশ কিছু মনোযোগ পেত, ট্র্যাকশন পেত, ফুটেজ খড়ি করতে পারতেন অনেকে, সেই জিনিসগুলো সব বন্ধ হয়ে যাবে। সুতরাং তারেক রহমানকে শেষবারের মতো একটু ভয় দেখানো যায় কি না যে দেশ খুবই আনস্টেবল হয়ে আছে, দেশ খুব ভ্যালেটাইল হয়ে আছে, আপনি না আসুন, আমি নিশ্চিত নই, কিন্তু এই ধরনের সম্ভাবনা আমি উড়িয়ে দিতে চাই না। কলকাতার আনন্দবাজার পত্রিকা জনাব তারেক রহমানের বাংলাদেশ ফেরা নিয়ে একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টটার হেডলাইনের একটা স্ক্রিনশট সবাই বা অনেকেই শেয়ার করছেন এবং বলা বাহুল্য তাকে অভিযুক্ত করার একরকম চেষ্টা করছেন তিনি ভারতের দালালে পরিণত হয়েছেন, এই ধরনের কথাবার্তা। ইনফ্যাক্ট আনন্দবাজারের ওই লিঙ্কটায় ঢোকা যায় না, কারণ ওখানে হেডলাইনের পর ঢুকতে গেলেই ওখানে পেমেন্টের কথা বলে, সো পে করা ছাড়া এটা পড়া যাচ্ছে না। তবে আমি খুঁজে এটা কন্টেন্টটা পেলাম, দু একজন এটা করে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন, সেখান থেকে পেয়েছি। সেটা নিয়ে কথা বলতে চাই, তারেক রহমানের আসলে ইন্ডিয়া প্রশ্নে তার অবস্থান কি, অ্যান্ড ফাইনালি যেটা বলতে চাই, আনন্দবাজার আসলে কেন এই কাজটা করেছে সেটাও একটু কথা বলবো। হেডলাইন হচ্ছে এরকম, অত্যন্ত আপত্তিকর হেডলাইন, খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। মানে তারেক রহমানের একটা ডিফারেন্ট আইডেন্টিটি আছে, তিনি এটা অর্জন করেছেন নিশ্চিতভাবেই। দেশের বাইরে তিনি ছিলেন একটা সময় মায়ের পাশাপাশি এবং একটা পর্যায়ে যখন বেগম খালেদা জিয়া জেলে যান এবং এরপর তো তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। সো ডিফ্যাক্টো নেতৃত্ব এককভাবে দিয়েছেন জনাব তারেক রহমান এবং তিনি এই দলটার প্রধান নেতায় পরিণত হয়েছেন এবং এই দলটাকে নেতৃত্ব দিয়ে অন্তত ভেঙে যাওয়া থেকে রক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত এই জায়গায় ক্ষমতার দোরগোড়ায় নিয়ে এসেছেন। সুতরাং খালেদা পুত্র বলা তথ্যগতভাবে সঠিক, কিন্তু এটা তার প্রতি সুবিচার নয়। তারেক রহমান একটা নিজস্ব ব্র্যান্ড, এই নামেই তাকে ডাকা উচিত ছিল, হেডলাইনে তাই থাকা উচিত। এই রিপোর্টটা যেটা বলা হয়েছে যে তারেক রহমান ফিরছেন এবং তিনি সেখানে
পুঁজির কথা বলছেন, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় ১.৫ যুগ পর দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনৈতিক শিবির ইত্যাদি ইত্যাদি মনে করছেন। এখানে তিনি যারা তারেক রহমান কিছুদিন আগে লন্ডনে একটা সমাবেশে মুক্তিযুদ্ধকে সামনে এনেছেন, সেখানে বলছেন যে এতে দুটো জিনিস নাকি তিনি বার্তা দিতে চেয়েছেন, স্বাধীনতার সপক্ষের শক্তিকে পক্ষে রাখা এবং ভারতকেও বার্তা দেয়া। সরি, এটা ঠিক না, আমি আসছি সেই জায়গায়। তারপর বলছে আওয়ামী লীগ নেই এবং আর আছে জামায়াতে ইসলামী। এখন সেখানে তিনি যা যা বলছেন, সেখানে তিনি এই ইঙ্গিত দিয়েছেন তিনি জামাতের সাথে কোনো জোট করছেন না। এটা নাকি ভারতের কাছে তিনি আবারও একই রকম বার্তা দিতে চান। আর তারপর যেটা বলছেন যে এখানে তাদের সূত্র, তাদের বিদেশ মন্ত্রকের সূত্র থেকে তারা জানেন তারেক রহমান নাকি গ্যারান্টি দিয়েছেন যে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে সেগুলো তিনি মেনে চলবেন এবং বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদকে কোনোভাবেই তিনি প্রশ্রয় দেবেন না, ইত্যাদি ইত্যাদি। শেষে এসে বলা হচ্ছে আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগের ভোটে তারা এবার পার্টিসিপেট করতে পারছে না। কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত ঠেকাতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে। শেষ অংশটুকু পড়ি। খালেদার দল ক্ষমতাসীন হলে বাংলাদেশ ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে, তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। থাকতে হচ্ছে মানে তারা এক ধরনের বাধ্যতার পরিস্থিতি তৈরি হয়েছে, তারা বাধ্য হচ্ছে। ব্যাপারটা এরকম, তারা নিজ থেকে চেয়েছে তা না, পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে। এই রিপোর্টটা নিয়ে একটু কথা বলবো, তার আগে আমার মনে হয় যেন তারেক রহমান আসলে ভারত প্রশ্নে তার কী অবস্থান সেটা খুব ক্লিয়ার একটা ইন্ডিকেশন আছে। সেটা একদম ক্লিয়ারলি তিনি বলছেন। সেটা আমি পুরোটা একটু পড়ি। বিবিসি বাংলাকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি, সেটা পরে তারা পাবলিশ করেছে। সেই পাবলিশ অংশ থেকে বলা হচ্ছে যে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল, অনেক সমালোচনা আছে, তো ভারতের সাথে কেমন সম্পর্ক রাখবে। যেন তারেক রহমান বলছেন, আমার মনে হয় আপনি একটু আগে যে প্রশ্নগুলো করেছেন ক্লিয়ার করেছি ইত্যাদি ইত্যাদি। এখন যখন স্পেসিফিক বলছে এটা কোনো বিষয় না, বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব, এটাকে আমি রেখে আপহোল্ড করে আমি যা করতে পারবো আমি তাই করব। তারপর বলা হচ্ছে সীমান্ত আছে, বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারের সময় কথা হয়েছে সব কিছু নিয়ে কেমন হওয়া উচিত, কেমন থাকা উচিত। তাকে যখন আবার জিজ্ঞেস করা হয় তিনি বলেন আমি অবশ্যই আমার পানির হিস্সা চাই, আমি অবশ্যই দেখতে চাই না আরেক ফেলানি ঝুলে আছে, অবশ্যই আমরা মেনে নেব না। তাহলে বলছে আপনি এই দুইটা ইস্যুতেই কি সোচ্চার থাকবেন? তখন তারেক রহমান বলছে না, আমি উদাহরণ দিয়ে বললাম, দুটো দিয়ে বোঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কী হবে। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ হিসাব নিকাশ চাইছেন, আমরা একটা যেটা ন্যায্য সেটা চাই। ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে উনি বলছেন আমরা বোঝাতে চেয়েছি যে আমরা মানুষের উপর আঘাত আসলে অবশ্যই সে আঘাতকে আমি মেনে নেব না। এরপর তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এটা একটু খেয়াল করি আমরা, যে শেখ হাসিনা ওখানে গেছে, শেখ হাসিনা ওখানে যাওয়ার পর সম্পর্কের শীতলতা তৈরি হয়েছে, নানা রকম ঝামেলা তৈরি হয়েছে, এই ক্ষেত্রে কোনো উদ্যোগ নেবেন কি না, এই শীতলতা বা এই শীতলতার কারণে যেসব সমস্যা হয়েছে। যেন তারেক রহমান বলছেন, একদম খেয়াল করি আমরা, অক্ষরে অক্ষরে আমি পড়ছি, এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে দেশের মানুষের সাথে থাকতে হবে। আমি এই জায়গাটা আবারও পড়ি, এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। এটাই সবচেয়ে জরুরি কথা। আমি প্রায় বলি, মানে তারেক রহমান যদি শেখ হাসিনা হতে না চান, তিনি যদি চান ভবিষ্যতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন আবার হবে এইবারের পরে, সেটার মাধ্যমে ক্ষমতা ট্রান্সফার্ড হবে, তাকে জনগণের সাথে ভারত প্রশ্নে থাকতে হবে, কোনো সন্দেহ নেই। এবং তিনি আগে একটা কথা বলেছেন, এটাই মোদ্দা কথা, বাংলাদেশের স্বার্থকে আপহোল্ড করে যে কোনো আলোচনা বা সুযোগ সুবিধার হিসাব নিকেশে যাওয়া সম্ভব। আমরা একটু আনন্দবাজারের রিপোর্টটায় যাই। বাংলাদেশের সাথে সব চুক্তি তিনি রক্ষা করবেন বলেছেন? আমি মনে করি না। এগুলো তারা বলছেন সূত্রের বরাত দিয়ে, এগুলো তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে। যেসব চুক্তি, মানে আমরা চুক্তি সহজে বলে ফেলি, আসলে সব চুক্তি না, এখানে অনেকগুলো এমওইউ আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এগুলো আসলে ঠিক চুক্তির মতো লিগালি এত বাউন্ড বা স্ট্রং না। আমি মনে করি বিএনপিকে আসলে এমওইউগুলো প্রত্যেকটা রিভ্যালুয়েট করতে হবে এবং চুক্তিগুলোর মধ্যেও দেখতে হবে। কিন্তু যদিও চুক্তি বাতিল করা সোজা ব্যাপার না, কিন্তু এমওইউগুলো খুব সিরিয়াসলি রিভিজিট করতে হবে এবং যেগুলো বাতিল করার স্কোপ আছে সেগুলো বাতিল করতে হবে মাস্ট, যেগুলো আমাদের স্বার্থের পরিপন্থী। আর বাংলাদেশের মাটি ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় না দেয়া, এই ব্যাপারে বিএনপি পাবলিকলি কথা বলতে পারে, বলা উচিত। আমি প্রায় বলি যে বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে, সেভেন সিস্টার্স আলাদা করে দেব, এগুলো একেবারেই ফালতু কথা। বিএনপির মতো একটা দল বা কোনো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল কোনোভাবেই এটা এন্ডোর্স করতে পারে না, ফুল স্টপ।
এটা নিয়ে আর কোনো কথা নেই। ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে আমরা কোনো প্রশ্ন করব না, এবং ভারত যখনই করবে, ভারতের দিক থেকে হয়, আমি আগেও বলেছি, সেটার ব্যাপারে বাংলাদেশকে স্ট্রংলি প্রতিবাদ জানিয়ে যেতে হবে। ভারতের সাথে সম্পর্ক এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে থাকা উচিত নয় আমি মনে করি। বিএনপিও ক্ষমতায় আসলে তার জায়গা থেকে উচিত হবে তাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনস তৈরি করা। ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে আছে, এতে দুই দেশেরই ক্ষতি হচ্ছে। ভারতের উদ্ভট এবং হাস্যকর মানসিকতা দেখা যায়। আমরা বাংলার যে প্রবচনটা বলি, নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ, এগুলো করছে। সুতরাং বাংলাদেশ সরকারের উচিত হবে, ভবিষ্যতের সরকার বিএনপি যদি ক্ষমতায় আসে, যাতে ভারতের সাথে ওয়ার্কিং রিলেশনশিপটা আবার অ্যাস্টাবলিশ করা যায়। ভারত নিশ্চিতভাবেই ডক্টর ইউনূসের সাথে যে একেবারে সব কিছু বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কি আসলে বিএনপিকে চায়? মানে টোনটা এরকম। আমি মনে করি না ভারত বিএনপিকে পছন্দ করবে। এখানে জামাত যেহেতু অন্যদিকে আছে, তাদের সাথে ভালো হবে না, ওখানে এক্সট্রিমিজম মাথা চাড়া দেবে বলছে, ভারতের জন্য ওটাই বেস্ট অপশন আমি মনে করি। ডক্টর ইউনূসের চাইতে বিএনপি যদি ক্ষমতায় আসে, একটা নতুন সরকার বলে, এমন না যে বিএনপি ভারত যা বলবে তা শুনবে, না। ইউনূসের সাথে সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে, কারণ পোস্ট শেখ হাসিনার সময় ইউনূসের সাথেই কনফ্লিক্টটা শুরু হয়েছে। এটা তারা নতুন একটা স্টার্ট করতে চায়। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা ভারত বলে, ভারত বললে এটাকে আমি লজিক্যাল মনে করি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই সরকারের অনেকগুলো সেন্টার অফ পাওয়ার আছে। সেনাবাহিনী কি করছে, সরকারের মধ্যে আবার 14 রকম বিষয়। একটা সময় স্টুডেন্টরা খুব পাওয়ারফুল ছিল। একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার যখন আসে, ইভেন সেটা যদি জামায়াত ইসলামীও হয়, তার একদম একটা সেন্টার অফ পাওয়ার থাকবে। ওই সেন্টার থেকে মোটামুটি যে কোনো কার সাথে নেগোশিয়েট করতে হবে, কী করতে হবে, ডিল করতে হবে বোঝা যায়। সেই কারণে কিন্তু বাংলাদেশে আসলে যত বেশি জামায়াত ইসলামী বা ইভেন আরও ফার রাইটের মাথাচাড়া দেয়া ভারতের জন্য, বিজেপির মতো সরকারের জন্য খুবই সুবিধাজনক। এই জন্য আমরা মনে করি, আমরা বলিও, আমরা কনভিন্সড যে আওয়ামী লীগ নির্বাচনে যেহেতু আসতে চাইছে না, পারছে না, তাদের ভোট তারা জামাতকে দিতে বলতে পারে। জামাতের মাথাচাড়া দিচ্ছে জামাত ইসলামিক রাজনীতি, ফলে বাংলাদেশের সাথে বর্ডার থাকা যেসব ভারতের স্টেটস আছে, সেগুলোর নির্বাচনে অসাধারণ সুবিধা সে পাবে। মুসলিম জুজু, ইসলাম জুজুর ভয় দেখিয়ে তার অভ্যন্তরীণ অন্যান্য জায়গায়ও পাবে। আর গ্লোবালি বাংলাদেশের ওপরে চাপ তৈরি করার জন্য তার হাতে একটা অস্ত্র উঠে যাবে। 9/11-এর পর দীর্ঘ সময় ইসলামী ফান্ডামেন্টালিজম বা এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে যে বয়ানটা খুবই ট্র্যাকশন পেয়েছিল, সেটা বেশ খানিকটা কমে এসেছিল। কিন্তু গ্লোবালি আবার রাইটিস্ট পলিটিক্সের মাথা চাড়া দেয়া, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে মাথা চাড়া দেওয়ার কারণে মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ আবার শুরু হয়েছে। মুসলিম অ্যাজ এ হোল এই বিদ্বেষ তো শুরু হয়েছে। আর বাংলাদেশের রাইট এবং ফার রাইটদের তো মারাত্মক সব ঘটনা আছে, যেগুলো বাংলাদেশের অভ্যন্তরের মানুষও পছন্দ করবে না। সো তার এই ন্যারেটিভ এস্টাবলিশ করা সহজ হয়, সে কারণে আসলে সে ওটাই পছন্দ করবে যদি মুখে মুখে এটা বলছে। ফাইনালি সে কথাটা আনন্দবাজার তাহলে এই ধরনের একটা রিপোর্ট করলো কেন? যে আমি বললাম, শুরুই করেছে হেডলাইনে জনাব তারেক রহমানকে আন্ডারমাইন করার মাধ্যমে। তিনি খালেদা পুত্র বা জিয়া পুত্র যাই বলি না কেন, হি হ্যাজ গট হিজ ওন আইডেন্টিটি নাও ডেজ। এবং আমি বিশ্বাস করতে চাই রাষ্ট্রের কল্যাণের জন্য তিনি তার নিজস্ব নাম বাংলাদেশে আলাদা করে অলরেডি প্রতিষ্ঠিত করেছেন, ভবিষ্যতে আরও সেটা পোক্ত করতে পারবেন। যাই হোক, এটা করেছেন। এবং তিনি আদতে ভারতের চয়েস এই কথা বলে কিছু লোকের হাতে অস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করেছেন পরিকল্পিতভাবে। মুক্তিযুদ্ধের বয়ান ভারতকে কনভিন্স করার জন্য বলার কোনো কারণ নাই। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা জেড ফোর্সের হেড, এবং বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রচুর ফ্রিডম ফাইটার্স আছে রণাঙ্গনের। সো এটা বিএনপির রাজনীতির কৌশল হতে বাধ্য। আমরা প্রায় বলি যে বিএনপিকে সতর্ক থাকতে হবে, সে আওয়ামী বয়ানটাকে ডিবাঙ্ক করে মুক্তিযুদ্ধের একটা নিজস্ব বয়ান, জনতার বয়ান তৈরি করতে হবে। আবার সেটা বিএনপির বয়ান হলেও চলবে না, একটা জনতার জেনুইন বয়ান সামনে নিয়ে আসে করতে হবে। এবং বিশেষ করে এখন যখন জামাতের সাথে তার রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, জামাতকে ঘায়েল করার জন্য রাজনীতিতে এগুলো হয়, এটা একটা জায়গা যেখানে জামাতের ভীষণ দুর্বলতা আছে। সুতরাং বিএনপি এটা ইউজ করবে, এটা তার রাজনীতি এভাবেই চলবে, এটা ভারতের কোনো প্রশ্ন নাই। কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলায় ভারত কনভিন্সড, ভারতের সব কিছু মেনে নিচ্ছে, এটা বলে বিএনপি বিরোধী কিছু লোকজন, জামাত ইসলামের লোকজন তো আছেই, কিছু জামাতের হয়ে অ্যালাইন্ড থাকা কিছু ইনফ্লুয়েন্সার দেশে এবং বিশেষ করে বিদেশে অবস্থানকারী, তারা বিএনপিকে ভারতের দালাল হয়ে গেছে বলে ট্যাগ করার চেষ্টা করছে, ট্যাগ করতে পারছে। এই অস্ত্রটাই আসলে তুলে দিতে চেয়েছে তারা। কিছুদিন আগে আমরা ওই যে ভারতের বিবিসির এক সাংবাদিক ছিলেন সুবীর ভৌমিকেরও বিএনপিকে পছন্দ করছে বলে একটা বক্তব্য কেটে টেটেও একই বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। সো ভারতের দিক থেকে এটা একটা সিনক্রোনাইজড বয়ান, যার মাধ্যমে আসলে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি যদি ভুল না করে থাকি, আগামীতে আমরা নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভারতকে প্রো বিএনপি কথা বলতে দেখা যাবার সমূহ সম্ভাবনা আছে। এটার উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে বিপদে ফেলা। এটা বলার সাথে সাথে বিএনপিকে ভারতের দালাল
ভারতের পুরোপুরি দাস হয়ে পড়ছে, এই ধরনের ন্যারেটিভ যারা তৈরি করে তারা সেটার জন্য বসে থাকবে। ইটস এ সিনক্রোনাইজড প্ল্যান, যেটা আমরা আনন্দবাজারের দিক থেকে দেখতে পেলাম।